হ্যালো, আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র কানাডার ম্যাচটা যারা দেখেছেন তারা এই ম্যাচটা দেখার পরে এখন একটাবার ভাবেন, ওই আজকে সকালে যে ম্যাচটা শুরু হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্র এবং কানাডার ম্যাচটা আপনি একটাবার ভাবেন, আর বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের সাথে সাথে যে সিরিজটা হেরেছিল সেটা একটাবার ভাবেন। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে একটা, যুক্তরাষ্ট্রের যে বর্তমান যে দলটা সেই দলটা ভালো নাকি বাংলাদেশের ন্যাশনাল টিমে এই দলটা ভালো? কোন দলটার বিশ্বকাপে ভালো করার সবচেয়ে বেশি সুযোগ আছে? এটা একটা প্রশ্ন। সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা দর্শক আশায় বুক পেতে থাকি যে বাংলাদেশ কবে ভালো খেলবে, বাংলাদেশ একটা ম্যাচ ভালোভাবে জিতবে, বাংলাদেশ ডমিনেট করে ম্যাচ জিতবে। এগুলো কিন্তু আমরা কখনোই এর বাইরে কখনোই কোনো কিছু আশা কিন্তু করি না। আমরা সবসময় এটাই চাই, বাংলাদেশ ডমিনেট করে ম্যাচ জিতুক। বাই ডমিনেট তো দূরে থাক, বাংলাদেশ এখন জাস্ট ক্রিকেট খেলে খেলার জন্য, খেলতে হবে এই জন্য খেলতেছে। কারণ বাংলাদেশের যতগুলো ক্রিকেটার আছে সবগুলো হচ্ছে পার্ট টাইম ক্রিকেটার ম্যাক্সিমাম, লাইক মাহমুদুল্লাহ বা যারা নতুন কিছু প্লেয়ার আছে এদের এদের এরা বাদে আপনি তামিমের কথা বলেন, মাহমুদুল্লাহর কথা বলেন, জাকের আলীর কথা বলেন বা পেসার যেগুলো আছে এদের কথা বাদ দিয়ে বাদ বাকি যারা আছে সবগুলো হচ্ছে পিকনিক করতে গেছে এবং তাদের হচ্ছে এটা শিক্ষা সফল। সৌম্য সরকারকে কোন ভাবে বা কোন যুক্তিতে দলে নেওয়া হলো? আপনারা হচ্ছে তানভীর ইসলামকে দলে নেওয়াতে এত বেশি কথা বলেছেন যে সৌম্য সরকারকে যে দলে নেওয়া হয়েছে কোন পারফরমেন্স দেখে, সেটা কিন্তু আপনারা সবাই ভুলে গেছেন। সবাই চাচ্ছেন যে সাইফুদ্দিনকে কেন নেওয়া হলো না, তানভীর ইসলামকে কেন নেওয়া হলো, মিরাজকে কেন নেওয়া হলো না, লিটন কুমার দাসকে কেন নেওয়া হলো। ভাই, সৌম্য সরকারের কোন জায়গায় একটা ভালো ইনিংস আছে টি-20-তে যে তাকে দলে নিতে হবে, ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে হবে? এই কথাটা কিন্তু আমরা কেউ তুলি না, বা এই প্রশ্নটা কোথাও আমি দেখি নাই যে কেউ বলতেছে যে ভাই সৌম্য সরকারের জায়গায় তো আমাদের সাইফুদ্দিন ভালো খেলতে পারতো। এটা তো আমরা কোনো জায়গায় বলতেছি না। সৌম্য সরকার কোন ইনিংসটা আপনাকে স্যাটিসফাই করতে পেরেছে? একটা নিউজিল্যান্ডের মাটিতে 160+ একটা রানের ইনিংস খেলেছিল, তাও সেটা ওডিআইতে। এখন একটা ইনিংস যদি ভালো খেলে সেটা ওডিআই ফরম্যাটে, সেটার কারণে যদি নেক্সট 6 মাস যদি সে দলে খেলার সার্টিফিকেট পেয়ে যায়, তাহলে ভাই এইভাবে যদি ক্রিকেট চলতে থাকে তাহলে একটা সময় ক্রিকেট হকি ফুটবলের মতো হয়ে যাবে। ক্রিকেটারদের মনে যে একটু যে সংশয় থাকা উচিত বা সংশয় থাকবে এরকম যে না আমি যদি খারাপ খেলি তাহলে আমাকে বাদ দেবে দল থেকে, সেটা কিন্তু কোনো ক্রিকেটারই ভাবে না। কারণ তারা জানেই যে তাদের কোনো বিকল্প নাই। লিটন কুমার দাস জানে যে ভাই আমি যত খারাপই খেলি না কেন দল আমাকে ক্যারি করবে, কারণ আমার বিকল্প নেই। দেন হচ্ছে শান্ত, ক্যাপ্টেন শান্ত, সেও কিন্তু কখনোই এইটা ভাববে না যে আচ্ছা আমি যদি খারাপ খেলি তাহলে হয়তো দল আমাকে বাদ দিবে, আর একজনকে নিবে, এটাও কিন্তু সে কখনোই ভাবে না। কারণ প্লেয়ার তো নাই ভাই। একটা দল যখন ঘোষণা করে তখন দলের পুল থাকে হচ্ছে মাত্র 20 জনের একটা পুল থাকে, 20 জনের পুল থেকে 17 জনকে সিলেকশন করা হয়, আর 3 জন মাত্র বসে থাকে। বট অন্য অন্য ক্রিকেট বোর্ড যখন দল ঘোষণা করে তখন তাদের পুলে ক্রিকেটার থাকে প্রায় 60 থেকে 70 জন। এখন আপনারাই ভাবেন, আপনাদের কাছেই প্রশ্ন আমার, যে বাংলাদেশের আসলে গলতটা কোন জায়গায়? আমরা প্লেয়ারদেরকে এত দোষ দিয়ে আমাদের লাভ নাই। প্লেয়াররা আপনি যদি ন্যাশনাল টিমে আপনাকে যদি নেওয়া হয়, আপনি যদি দেখেন যে আপনার পিছনে কেউ নাই, আপনি যদি খারাপও খেলেন আপনারই খেলতে হবে, হালটা আপনারই ধরতে হবে, তো আপনার মধ্যে কি কোনো সিরিয়াসনেস আসবে? কোনো যদি দলে ঢোকার নিয়ে যদি প্রতিযোগিতা না থাকে তাহলে আপনি কখনো অনুশীলন ঠিকমতো করবেন? আমার ফিটনেস ধরে রাখার জন্য আমি দৌড়াচ্ছি, ব্যাটিং করা লাগবে ব্যাটিং করতেছি, ন্যাশনাল টিমে খেলতেছি, মাস শেষে মোটা অঙ্কের বেতন পাচ্ছি, বড় বড় স্পন্সরশিপ এসে আমাদেরকে টাকা দিয়ে যাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, দেন হচ্ছে আমরা শোরুম উদ্বোধন করতেছি। এখন শোরুম উদ্বোধন কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে হইলো আপনার, আচ্ছা একটা কথা, সেটা হচ্ছে যে ফুল মেম্বারশিপ ক্রিকেট দল যে কয়টা আছে, 9টা বা 10টা দল আছে, এদের মধ্যে কোনো ক্রিকেটার কি ভাই এমপি হিসেবে ক্রিকেট খেলতেছে এখন? আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কোনো ক্রিকেটার আছে এরকম যে সে একটা দেশের হচ্ছে এমপি প্লাস হচ্ছে বা কোনো বড় কোনো দায়িত্বে আছে, সেই অবস্থায় সে ক্রিকেট খেলতেছে? এটা মানা যায়? একটা দেশের এমপি আমাদের হচ্ছে ন্যাশনাল টিমের গুরুত্বপূর্ণ সদস্য। এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের এই হচ্ছে একটা বড় একটা এক্সাম্পল।
আমি যে কথায় কথায় বলতেছি যে বাংলাদেশের ক্রিকেটাররা এখন হচ্ছে পার্ট টাইম ক্রিকেট খেলে, ফুল টাইম হচ্ছে অন্য কাজ করে। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে আপনারা তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এখানে আপনি একটাবার ঘুরে এসে দেখেন, প্রচুর ঘোরাঘুরি করতেছে, পিকনিক করতেছে, বারবিকিউ পার্টি করতেছে। ওয়ার্ম আপ ম্যাচের আগে আমাদের দল খারাপ করতেছে, দলের সবাই অফ ফর্মে, সবার বাজে একটা অবস্থা। তো সাকিব আল হাসান যথারীতি সে তো সব কিছুর নেতা, সে যা বলবে তাই হবে। সে তার বাসায় দাওয়াত করলো, সারা রাতভর বারবিকিউ পার্টি, সকালে এসে ওয়ার্ম আপ ম্যাচ। ফলাফল শূন্য সরকার হয়ে গেছে, 0 রানে ডাক। নাজমুল হাসান শান্ত সেও ডাক। এবং আমার ইন্টারেস্টিং একটা ভিডিও দেখতেছিলাম কয়েকদিন, সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরতেছিল যে ক্যাপ্টেন শান্ত লিটনকে ব্যাটিং শেখাচ্ছে। তো এই গুরু শিষ্য কিন্তু দুইজনে কিন্তু মোটামুটি, মানে লিটন কুমার দাস 6 আউট আর শান্ত হচ্ছে ডাক। সো ক্রিকেটাররা যদি সিরিয়াস না হয়, ভাই আমরা কেউ ফর্মে নাই। আমরা হচ্ছে সাকিব আল হাসানের বাসায় গিয়ে বারবিকিউ পার্টি করতেছি, আমরা নাসায় ঘুরতে যাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, শপিং করতেছি, রাতে সারা রাত জাগতেছি, জেগে সকালবেলা এসে প্র্যাকটিসে ওই যে আপনার পেসারদের একটু বাড়তে দৌড়াতে হয়, তারা আগে আগে আসতেছে, এসে কিছু দৌড়াচ্ছে, বাদবাকি সবাই হোটেলে ঘুমাচ্ছে। কোচ তো কোচই, তাকে তো হচ্ছে মেবি তাকে ছাঁটাই করা হবে, তো সে তো দল নিয়ে অত বেশি সিরিয়াস হবে না। সে জানে যে আমার এখানে আর থাকা হচ্ছে না, সো আমি আর থাকবো না, শেষ। ও ওর মতো করে চলতেছে, দল দলের মতো করে চলতেছে। খালেদ মাহমুদ সুজনকে 2023-এর ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়েছিল, তো তিনি ক্রিকেটারদেরকে একটু বেশি শাসাচ্ছিলেন, একটু বেশি কথা বলতেছিলেন। তো সাকিব আল হাসান এবং হাথর সিংয়ে মিলে বলল যে সুজনের কোনো ধরনের কোনো অগ্রাধিকার দলে থাকবে না এবং তিনি কোনো কথা বলতে পারবেন না। সুজনের মতো আলাদা, প্রত্যেকটা কোচের মতো আলাদা। হাথর সিংয়ের সাথে 2023-এর এই যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা হলো, সেখানে সবার সাথে দ্বন্দ্ব এবং সবাই যার যার মতো আলাদা হয়ে গেল। দলটা নেদারল্যান্ডের সাথে হারলো এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে অনেক বড় একটা শঙ্কার মধ্যে পড়ে গেল। তো এগুলো তো আমরা সবাই দেখি, এগুলো দেখার পরে যদি না দেখার ভান করি, বিসিবির যে চেয়ারটা আছে এখানে যদি লজ্জাহীনের মতো যদি বসে থাকি, তাহলে ভাই আমরা যারা ভিডিও বানাই বা আমরা যারা সমালোচনা করি, আমাদেরও ভিউ হচ্ছে, আমাদেরও টাকা ইনকামের একটা প্রসেস হচ্ছে, আমরাও কথাবার্তা বলতেছি, দর্শকও এগুলো খাচ্ছে, ভালোই লাগতেছে। আমাদেরও এটা একটা ইনকাম সোর্স বের হয়ে গেছে। বিসিবি হচ্ছে কোচের থেকে একটা কমিশন পাচ্ছে প্রত্যেকটা। আমার যতটুকু মনে হয় ভাই, এই যে যারা এত খারাপ খেলার বলো তাদেরকে ক্যারি করতেছে, ওদের থেকে হয়তো কোনো কমিশন পায় কোনো একটা সোর্স থেকে। সো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সমগ্র একটা মানে বর্তমান অবস্থা।